একজন পুরুষ সাংসদ যখন নির্বাচিত হন তখন তার নামের পাশে তার মা বা স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন বোধ করে না কোনো দল বা গণমাধ্যম। কিন্তু নারীর বেলায় কেন এই চিরাচরিত প্রথা? কিন্তু দুঃখজনকভাবে এটি এখন রাজনৈতিক দলগুলোর অনুদান বা উপহার হিসেবে নিয়েছে। গণমাধ্যমের ভূমিকা এখানে আরো হতাশাজনক। পর্দা উঠল রাজনীতির এক নতুন মঞ্চের। চারিদিকে করতালির শব্দ, নতুন সাংসদদের নাম ঘোষিত হচ্ছে। কিন্তু সেই তালিকায় একজনের নাম পড়ার পর অবধারিতভাবে যুক্ত হচ্ছে অন্য এক পুরুষের নাম, কারো পিতা, কারো বা স্বামী। মনে হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আসা এই নারীরা যেন স্বাধীন কোনো সত্তা নন, বরং কোনো এক ছায়ার অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি বিএনপি এবং দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো যখন সংরক্ষিত নারী আসনের সাংসদদের তালিকা প্রকাশ করল, তখন সেই তালিকায় সেলিমা রহমানের মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের নামের পাশেও জুড়ে দেয়া হলো তার স্বামীর পরিচয়। যে নারী রাজপথ কাঁপানো নেত্রী, যিনি সাবেক মন্ত্রী এবং বর্তমানে একটি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য, তাকে যখন কারো স্ত্রী হিসেবে পুনরায় পরিচিত করতে হয়, তখন বুঝতে হবে আমাদের নারীর ক্ষমতায়নের গল্পটি আসলে এক মর্মন্তুদ পরিহাস। নারীর ক্ষমতায়নের প্রাথমিক ও প্রধান শর্ত হলো তার স্বতন্ত্র নাগরিক পরিচয়। একজন পুরুষ সাংসদ যখন নির্বাচিত হন তখন তার নামের পাশে তার মা বা স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন বোধ করে না কোনো দল বা গণমাধ্যম। কিন্তু নারীর বেলায় কেন এই চিরাচরিত প্রথা? এটি কেবল একটি ফরম্যাট নয়, বরং এক গভীর পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। এই আচরণটি নারীর দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও মেধার উপর এক ধরনের কুঠারাঘাত। সেলিমা রহমানের মতো নারীরা সমহিমায় ভাস্বর। তাদের পরিচয়ের জন্য কোনো পুরুষের নাম বৈতরণী হিসেবে ব্যবহৃত হওয়া মানে তাদের ব্যক্তিত্বকে খাটো করা। সংরক্ষিত নারী আসন ব্যবস্থাটি আসলে সংবিধানে যুক্ত করা হয়েছিল নারীদের মূলধারার রাজনীতিতে এগিয়ে নেয়ার একটি সিঁড়ি হিসেবে। কিন্তু দুঃখজনকভাবে এটি এখন রাজনৈতিক দলগুলোর অনুদান বা উপহার হিসেবে নিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহানের মতে এই ব্যবস্থার ফলে নারী সাংসদরা জনগণের কাছে দায়বদ্ধ না থেকে দলের পুরুষ নেতৃত্বের উপর নির্ভরশীল হয়ে পড়েন। যখন তালিকার ফরম্যাটেই তাদের পুরুষ আত্মীয়ের নাম জুড়ে দেয়া হয়, তখন জনমনে এই বার্তায় প্রতিষ্ঠিত হয় যে তাদের এই অর্জন আসলে তাদের নিজস্ব নয়, বরং তাদের পুরুষ অভিভাবকদের উত্তরাধিকার বা আনুকূল্য। গণমাধ্যমের ভূমিকা এখানে আরো হতাশাজনক। প্রথম আলোর মতো সংবাদ মাধ্যম, যারা নিজেদের জেন্ডার ইস্যুতে অত্যন্ত সচেতন এবং প্রগতিশীল হিসেবে দাবি করে, তাদের এই গতানুগতিক ফরম্যাট অনুসরণ করা দায়িত্বহীনতার পরিচয়। সাংবাদিকতার নীতি অনুযায়ী একজন ব্যক্তির পরিচয় হওয়া উচিত তার কাজ ও অর্জনের ভিত্তিতে। সিডো সনদের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নারীর রাজনৈতিক ও জনজীবনে অংশগ্রহণের সমঅধিকারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম যখন এই পিতৃতান্ত্রিক পরিচয়কেই পুনর্প্রচার করে, তখন তা সামাজিক পরিবর্তনের গতিকে রুদ্ধ করে দেয়। এই ধরনের আচরণ তৃণমূল পর্যায়ে উদীয়মান নারী নেতৃত্বের জন্য একটি নেতিবাচক বার্তা পাঠায়। এটি প্রতিষ্ঠা করে যে রাজনীতিতে সফল হতে হলে নারীকে কোনো প্রভাবশালী পুরুষের আশ্রয়ে থাকতে হবে। এতে করে নারীরা মনস্তাত্ত্বিকভাবে হীনমন্যতায় ভোগেন। যদি একজন নীতি নির্ধারকের নিজের পরিচয়ই স্বতন্ত্র না হয়, তবে তিনি সংসদে নারী অধিকার বা রাষ্ট্রীয় সংকটে কতটা স্বাধীন ও সাহসের সাথে কথা বলতে পারবে, তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যায়। নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে এই সংরক্ষিত আসন নামক শেকল থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষজ্ঞদের মতে সংরক্ষিত আসন প্রথা বাতিল করে সাধারণ আসনগুলোতে নারীদের জন্য নির্দিষ্ট কোটা রাখা, অথবা সরাসরি জনগণের ভোটে সংরক্ষিত আসনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কেবল তখনই একজন নারী কারো স্ত্রী বা কন্যা পরিচয় ছাপিয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। ক্ষমতায়ন মানে কেবল সংসদে আসনের সংখ্যা বাড়ানো নয়। ক্ষমতায়ন মানে হলো প্রতিটি নারীর স্বতন্ত্র পরিচয় ও সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা। যদি সংরক্ষিত আসন নারীর নিজস্ব পরিচয় কেড়ে নেয়, তবে সেই প্রথা ক্ষমতায়নের সেতু না হয়ে বরং পিতৃতন্ত্রের দুর্গকেই শক্তিশালী করছে। এখনই সময় এসেছে
পরিচয়হীনতার এই রাজনীতিকে বিদায় জানিয়ে নারীকে তার নিজস্ব নামের গৌরবে আসীন করার।